Hello students, welcome to Haldar E-Academy online platform. Haldar E-Academy তে তোমাদের সবাইকে আবারও আরেকবার স্বাগতম জানাই। আজকে আমি তোমাদেরকে পরিবেশের উপর এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি। আজ আমাদের এটি দ্বিতীয় নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদেরকে 26 নম্বর থেকে এমসিকিউ প্র্যাকটিস করানো শুরু করব। তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। তো দেখো 26 নম্বর প্রশ্নটি বলেছে পশ্চিমবঙ্গে বনের শতকরা পরিমাণ হলো, আমাদের যে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে বনের বা উদ্ভিদের শতকরা পরিমাণ হলো এ 12%, বি 11.5%, সি 13.38% এবং ডি হচ্ছে 5.5%। তো এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 13.38%, মানে প্রায় আমরা বলতে পারি হচ্ছে 14%। পশ্চিমবঙ্গে বনাঞ্চল রাজ্যের যে ভৌগোলিক আয়তন তার প্রায় 14%, যা জাতীয় গড়ের 23% কম, যার মধ্যে সব থেকে বেশি ম্যানগ্রোভ অভয়ারণ্য রয়েছে সুন্দরবনে, যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে অবস্থিত। আয়তন প্রায় 1330.10 বর্গ কিলোমিটার। এছাড়াও আরো বিভিন্ন জাতীয় উদ্যান আছে। আমরা জানি সুন্দরবনটা জাতীয় উদ্যান হয়েছে 1984 সালে। এছাড়াও আমাদের আরো 6টা মতো জাতীয় উদ্যান আছে। আমাদের যে পশ্চিমবঙ্গ তার আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। আয়তন অনুযায়ী আমাদের যে পশ্চিমবঙ্গ সেটা ভারতের প্রায় 14তম রাজ্য। হয়েছে। এবার আমরা চলে যাব 27 নম্বর প্রশ্নে। বলেছে ভারতের খাদ্য ভেজাল প্রতিরোধ আইন কত সালে প্রবর্তিত হয়? এ 1954 সালে, বি 1969 সালে, সি 1962 সালে এবং ডি 1972 সালে। এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1954 সালে। এরপর আমরা চলে যাব 28 নম্বর প্রশ্নে। বলছে ভূমিক্ষয় প্রতিরোধের সঠিক উপায়টি হলো, ভূমিক্ষয় অর্থাৎ হচ্ছে মাটির ক্ষয়। মাটির ক্ষয় আমরা জানি বিভিন্ন কারণে হয়, তার প্রধান কারণই হচ্ছে গাছ কাটা, বৃক্ষছেদন বা গাছ কাটা, এছাড়াও পশুচারণ, এছাড়া আরো অন্য বিভিন্ন কারণের ফলে আমাদের ভূমি ক্ষয় হয়। তো বলেছে এই ভূমি ক্ষয় প্রতিকারের সহজ উপায়টি হলো এ বনভূমির পরিমাণ হ্রাস, মানে উদ্ভিদ বা গাছের পরিমাণটাকে আরো কমিয়ে দেওয়া, বি বলেছে বনভূমির পরিমাণ বৃদ্ধি, বনভূমির পরিমাণ আরো বৃদ্ধি করা, সি হচ্ছে নদীর গতিপথ রোধ এবং ডি হচ্ছে মৎস্য চাষ। তো এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। ভূমিক্ষয়ের প্রধান কারণই হচ্ছে গাছ কাটা। গাছ কি করে? গাছ হচ্ছে তার শিকড় বা মূলের মাধ্যমে মাটিকে আঁকড়ে ধরে রাখে। এবার বৃক্ষ ছেদন হলে সেই মাটি আলগা হয়ে যায় এবং মাটি আলগা হওয়ার কারণে ভূমিক্ষয় খুব তাড়াতাড়ি হয়। মূলত আমরা জানি বৃষ্টির কারণে, বৃষ্টিপাত যখন হয়, বৃষ্টির যে জল, সেই বৃষ্টির জল মাটির যে উপরিস্তর, সেই উপরিস্তরের বেশিরভাগ মাটি ধুয়ে নামিয়ে নেয়।
তার ফলে মাটি ক্ষয় হয়। এছাড়াও বিভিন্ন রকমের ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়ের একটা বড় কারণ। ঝুম চাষের কারণে মাটির বিশেষভাবে ক্ষয়প্রাপ্ত হয়। তাছাড়াও বিভিন্ন রকমের বনভূমি তো কাটা রয়েছে, পশুচারণ করার ফলে মৃত্তিকার ক্ষয় হয়। তো আমরা বনভূমির পরিমাণ যদি বৃদ্ধি করি তাহলে ভূমির যে ক্ষয়টা, সেই ক্ষয় অনেকাংশে প্রতিরোধ হবে। এরপরে আমরা চলে যাব 29 নম্বর প্রশ্নে। বলেছে পরিবেশ সুরক্ষা আইন কবে প্রণয়ন করা হয়? এ 1972 সালে, বি 1974 সালে, সি 1986 সালে এবং ডি 1981 সালে। এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1986 সালে। এরপরে বলেছে যে রোগের কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসপ্রাপ্ত হয় তার নাম। যে রোগের কারণে আমাদের যে সেই ইমিউনিটি পাওয়ারটা পুরোপুরি শরীর থেকে চলে যায়, সেই রোগটি কি? এ কলেরা, বি টিবি, সি জন্ডিস এবং ডি এইডস। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি এইডস। এইডস এক ধরনের ভাইরাস ঘটিত রোগ। এই রোগের কারণে আমরা দেখতে পাই জ্বর, মাথা ব্যথা, জয়েন্টে ব্যথা, গলা ব্যথা, ফুলে যাওয়া গ্রন্থিতে ভুগতে পারে, এরকম ধরনের লক্ষণ আমরা দেখতে পাই। এবং এর কারণে আমাদের যে ইমিউনিটি পাওয়ার, সেই ইমিউনিটি পাওয়ারটা পুরোপুরিভাবে চলে যায় বা মানে অক্ষম হয়ে যায়। এইডস বা এইডস এর ফুল ফর্ম আছে একটা, সেটি হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। কি হলো? অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটার কারণে এইডস সংক্রমিত হলেই মানুষ এইচআইভি ভাইরাস আক্রান্ত হয় এবং যেটাকে এইচআইভি ড্যামেজও বলা যায়, যেটার কারণে আমাদের ইমিউনিটি সিস্টেম, যেটা বডির ফাংশনটা মানে যে কোনো রোগ প্রতিরোধের ফাংশনটা আমাদের দুর্বল করে দেয়। এরপর আমরা চলে যাব 31 নম্বর প্রশ্নে। বলেছে যে প্রজাতিটি গত 50 বছরে নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে বলে বিপন্নপ্রায় প্রজাতি, বি বিপন্ন প্রজাতি, সি বিরল প্রজাতি এবং ডি লুপ্ত প্রজাতি। তো এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি লুপ্ত প্রজাতি। মূলত যে সমস্ত প্রজাতিগুলি অর্থাৎ প্রাণী বা উদ্ভিদ বর্তমানে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তাদেরকেই আমরা লুপ্ত প্রজাতি বলে থাকি। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ম্যামথ, ডোডো, ডাইনোসর, ইত্যাদি। এরপরে 32 নম্বর প্রশ্ন বলেছে যে যার জমিতে অধিক হারে ব্যবহার করলে জমি ক্ষারধর্মী হয়ে ওঠে সেটি হলো, এটা একটু স্পেলিং মিস্টেক আছে, এটা যে যার হবে না, এটা যে সার হবে। যে সার জমিতে অধিক হারে ব্যবহার করলে জমির ক্ষারধর্মী হয়ে ওঠে সেটি হচ্ছে নাইট্রেট সার, বি হচ্ছে পটাশ সার, সি ফসফেট সার এবং ডি হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পটাশ সার। পটাশ সার যদি জমিতে ব্যবহার করা হয়
তাহলে সেক্ষেত্রে দেখা যায় জমির যে জমির যে ধারণ ক্ষমতা বা জমির যে ফলন ক্ষমতা সেটা কমে যায় এবং ক্ষারধর্মী হয়ে ওঠে। এই পটাশ সার ব্যবহার করলে কি হয়, গাছের যে শিকড় সেই শিকড়টা বৃদ্ধি করতে সাহায্য করে এবং পাতার যে আকৃতি সেই আকৃতিটা বৃদ্ধি পায়। এছাড়াও পুষ্টি দানার সংখ্যা বৃদ্ধি করে এবং দানার ওজন যেটা সেই ওজনটা পটাশ সার বাড়াতে সাহায্য করে। এছাড়াও ঠান্ডা, রোগবালাই ইত্যাদি প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মানে আবহাওয়া যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে গাছের যে প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে। এছাড়াও ফসলের গুণগত মানও আমরা দেখতে পাই অনেক বৃদ্ধি পায়। ধানের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পটাশ সার ব্যবহার করা হয়। এই পটাশ সারের ফলেই ধানের যে ফলন সেই ফলনটা বৃদ্ধি পায়। এরপর আমরা চলে যাব 33 নম্বর প্রশ্নে। বলছে কোনটি ভারতের প্রথম জাতীয় পার্ক? ন্যাশনাল পার্ক মানে যেটা আমাদের ভারতবর্ষে প্রায় যেখানে বন্য পশু বা অভয়ারণ্যগুলো করা আছে, প্রোটেক্ট করা আছে, তাদেরকে ন্যাশনাল পার্ক বলা হয়। এই ন্যাশনাল পার্কে বিভিন্ন পশু থাকে বা যে সমস্ত জীবজন্তুগুলো আমাদের সাধারণ থাকে না সেগুলো ওখানে সংরক্ষণ করা থাকে বা তারা সেই পার্কগুলোতে থাকে। তো কোন পার্কটি প্রথম স্থাপন করা হয়েছিল ভারতবর্ষে? এ কানহা পার্ক, বি বন্দিপুর, সি সুন্দরবন এবং ডি হচ্ছে কর্বেট, জিম কর্বেট যেটা। এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, জিম কর্বেট ন্যাশনাল পার্ক। এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1936 সালে, মানে স্বাধীনতারও প্রায় আমরা বলতে পারি 1947 সালে স্বাধীনতা হয়েছে। তো তার প্রায় 11 বছর আগে এই জিম কর্বেট এর নাম অনুসারে এই উত্তরাখণ্ডে এই জিম কর্বেট ন্যাশনাল পার্কটি প্রতিষ্ঠিত হয়। কেন, কিসের জন্য, কি উদ্দেশ্য নিয়ে এই পার্কটি প্রতিষ্ঠিত হয় না আমাদের বাংলার যে বাঘ আছে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলার বাঘ যাতে বিপন্ন না হয় তাদেরকে রক্ষার জন্য এই জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠিত করা হয়। এটি উত্তরাখণ্ডের যে নৈনিতাল জেলা এবং পৌরি গাড়োয়াল জেলা এবং সেই জেলাতে প্রতিষ্ঠিত হয়। তারপরে আমরা পার্কটি দেখি, যদিও বিভিন্ন রকমের রয়্যাল বেঙ্গল টাইগারকে সংরক্ষণ করা হলেও পরবর্তীকালে বিভিন্ন রকমের প্রজাতির গাছ, বিভিন্ন রকমের প্রজাতির প্রাণী এই সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাই। বর্তমানে আমাদের ভারতবর্ষে প্রায় ন্যাশনাল পার্ক আমরা দেখতে পাই প্রায় 106টি ন্যাশনাল পার্ক আছে, যেটা প্রায় 44,378 বর্গ কিলোমিটার স্কয়ার মিটার বা জুড়ে রয়েছে। এবং 106 নম্বর যে লাস্টের যে ন্যাশনাল পার্কটি সেটি হচ্ছে রায়মনা ন্যাশনাল পার্ক, যেটি বর্তমানে আসামে অবস্থিত। এরপর আমরা চলে যাব 34 নম্বর প্রশ্নে। বলেছে ভারত সরকার কত সালে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের গঠন করেন? এ 1981 সালে, বি 1985 সালে, সি 1984 সালে এবং ডি 1992 সালে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1985 সালে। এরপরে আমরা চলে যাব 35 নম্বর প্রশ্নে। বলছে যে লাল তথ্য পুস্তিকা বা রেড ডাটা বুকের তথ্যগুলি এ লোহিত সাগরে প্রাণী সংক্রান্ত, বি বিপন্ন প্রাণী সংক্রান্ত, সি অপরাধ জগৎ সংক্রান্ত এবং ডি বিপ্লবী তথ্য সংক্রান্ত। এটার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বিপন্ন প্রাণী সংক্রান্ত।
বিপন্ন প্রাণী সাধারণত তাদেরকেই বলে যাদের ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। এরকম যে প্রাণী সে বা প্রজাতির প্রাণী তাদেরকে বলা হয় বিপন্নপ্রায় প্রাণী। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আইবেরিয়ান লিংস একটি বিপন্ন প্রজাতির প্রাণী। এছাড়াও শিম্পাঞ্জি, মেরু ভাল্লুক, পান্ডা এই সমস্ত প্রজাতির এরাও আস্তে আস্তে আমাদের যে থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে, তাই এইগুলোকেও আমরা বিপন্ন প্রাণীর মধ্যে যুক্ত করব। এরপরে আমরা চলে যাব 36 নম্বর প্রশ্নে। বলেছে সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটি হলো এ কার্বন মনোক্সাইড, বি বেনজোইক অ্যাসিড, সি ক্লোরোবেনজিন এবং ডি ডাই অক্সিজেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ক্লোরোবেনজিন। 37 নম্বর প্রশ্নে যাব। বলেছে যে পাখির দ্বারা বিস্তার লাভ করে সেই রোগের নাম, যে রোগটি পাখির মাধ্যমে ছড়ায়। এ ভাইরাল, বি মাইকোসিস, সি অর্নিথোসিস এবং ডি জুনটিক। সঠিক উত্তরটি হয়ে যাবে অর্নিথোসিস। পাখির মাধ্যমে এই রোগটি আমরা দেখতে পাই চারিদিকে ছড়ায়। 38 নম্বর প্রশ্ন বলেছে কি কারণে মেলানোসিস রোগ দেখা যায়? কি কারণে মেলানোসিস রোগটি আমরা দেখতে পাই? এ লেড দূষণ, বি আর্সেনিক দূষণ, সি ফ্লুরাইড দূষণ এবং ডি ক্যাডমিয়াম দূষণ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ক্যাডমিয়াম দূষণের ফলে মেলানোসিস যে রোগ সেটি আমরা দেখতে পাই। এরপরে 29 নম্বর প্রশ্ন বলেছে বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় তার নাম আর্গন। অপশন এ হচ্ছে আর্গন, অপশন বি থোরন, অপশন সি রেডিয়াম এবং অপশন ডি হচ্ছে ইউরেনিয়াম। তো এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইউরেনিয়াম। এরপরে আমরা চলে যাব 40 নম্বর প্রশ্নে। বলেছে মিনামাটা রোগের কারণ কি? কারণ হলো মিনামাটা এক ধরনের রোগ, এই রোগটির কারণ হলো এ আর্সেনিক দূষণ, বি পারদ দূষণ, সি ক্যাডমিয়াম দূষণ এবং ডি হচ্ছে প্লাস্টিক দূষণ। তো এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি প্লাস্টিক দূষণ। মিনামাটা যে রোগটা হয় এটা এক ধরনের স্নায়বিক রোগ যা মারাত্মক পারদের এটার উত্তরটা হবে পারদ দূষণ, যেটা পারদের বিষক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়। এটার লক্ষণ এবং উপসর্গের মধ্যে রয়েছে হাত পায়ের অসাড়তা, সাধারণ পেশির দুর্বলতা, পেরিফেরাল দৃষ্টিশক্তি হ্রাস, শ্রবণ এবং বক্তৃতার ক্ষতি। 1956 সালে জাপানের মিনামাটা শহরে এই রোগের আবিষ্কার হয় বলে এই রোগের নাম হয়েছে মিনামাটা। এরপরে আমরা চলে যাব 41 নম্বর প্রশ্নে। বলেছে কত ডেসিবেল শক্তি সম্পন্ন শব্দে মানুষের কানের পর্দা ছিঁড়ে যেতে পারে? কত ডেসিবেলের শব্দ হলে সেটা আমাদের কানের যে পর্দা আছে সেই পর্দাকে আঘাত করবে এবং পর্দাটি পুরোপুরিভাবে ছিঁড়ে যাবে? এ 140 ডেসিবেল, বি 150 ডেসিবেল, সি 160 ডেসিবেল এবং ডি 170 ডেসিবেল।
সঠিক উত্তরটি হয়ে যাবে 160 ডেসিবেল। আমরা জানি যে 65 যে ডেসিবেল, এই ডেসিবেল হচ্ছে মানে সেফ জোন আর কি। আমাদের সেই রকম হলে আমাদের কানেকে কোনো ক্ষতি করে না, কিন্তু সর্বোচ্চ 160 ডেসিবেল অবধি আমরা শুনতে পারবো। মানে সর্বোচ্চ 160-এর বেশি শুনলে বা 160 শুনলে আমাদের সেটা কানের পর্দাকে আঘাত করবে এবং কানের পর্দার বা শ্রবণ শক্তি আমরা চিরতরে হারিয়ে ফেলব। এরপর আমরা চলে যাব 42 নম্বর প্রশ্নে। বলেছে পরিবেশ বলতে বোঝায় এ সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, বি প্রাকৃতিক ও সামাজিক অবস্থা, সি প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থা এবং ডি প্রাকৃতিক সামাজিক ও অর্থনৈতিক অবস্থা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, প্রাকৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা। পরিবেশ মানে কি, আমাদের প্রকৃতি থাকবে, তার মধ্যে সমাজ বা গোষ্ঠী এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক যে এগুলো থাকবে, সিচুয়েশন বা অর্থনৈতিক যে কোনো অবস্থা, সেই সব কটিকে একসঙ্গে আমরা পরিবেশ বলি। এরপর আমরা চলে যাব 43 নম্বর প্রশ্নে। বলছে যে শিল্প দূষণ ছড়ায় না সেটি হলো এ পেট্রোকেমিক্যাল শিল্প, বি কাগজ শিল্প, সি লৌহ শিল্প এবং ডি মৎস্য শিল্প। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মৎস্য শিল্প। মৎস্য শিল্পের ক্ষেত্রে কি হয়, মৎস্য শিল্পটা পুরোটাই আমরা দেখতে পাই যে জলে চাষ হয় মাছের, এবং সেখান থেকে পরিবেশের যে দূষণ, মানে শিল্পেও দূষণের ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো দূষণই ঘটাতে পারে না। যেখানে আমরা কাগজ শিল্প, লোহা শিল্প বা পেট্রোকেমিক্যাল যে কোনো শিল্পতেই দেখতে পাই যে প্রচণ্ড পরিমাণে জল দূষণ বা বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, বিভিন্ন ধরনের দূষণের সাথে যুক্ত থাকে, কিন্তু মৎস্য শিল্পের ক্ষেত্রে কোনো রকমই দূষণ সেটি ঘটায় না। এই মৎস্য শিল্প বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, সামুদ্রিক জায়গায়, বিভিন্ন রকমের জায়গায় যেখানে মাছের চাষ হয় সেখানে এই মৎস্য শিল্প গড়ে ওঠে। এরপরে 44 নম্বর প্রশ্ন বলেছে হার্বিসাইড কি কাজে ব্যবহৃত হয়? এ ফলন বৃদ্ধিতে, বি পতঙ্গ রোধ করতে, সি রাসায়নিক সার হিসেবে এবং ডি আগাছা নাশক হিসেবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আগাছা নাশক হিসেবে। আগাছা কি হয়, যখন আমরা দেখতে পাই প্রচন্ড বৃষ্টি হচ্ছে বা কিছু হচ্ছে, তখন যে সমস্ত উদ্ভিদ জন্মায় যেগুলোকে আগাছা বলে, মানে যেগুলো আমাদের পরিবেশ বা মাটিকে বিশেষ করে ক্ষয় করে, সেইগুলোকে বলা হয় আগাছা। বিশেষ করে কোনো দেখা গেলো কোনো গাছ বা আম গাছের পাশে এমন কিছু আগাছা জন্মেছে যেটা আম গাছের ক্ষতি করছে বা আম গাছের মাটির যে পুষ্টিগুণ সেটিকে হ্রাস করে দিচ্ছে, তখন আমরা এই হার্বিসাইড যেটি ব্যবহার হয় হচ্ছে আগাছা নাশ করার জন্য, সেটি আমরা ব্যবহার করে থাকি। এরপরে 45 নম্বর প্রশ্ন বলেছে ইনফ্লুয়েঞ্জা, জলবসন্ত প্রভৃতি হলো এ জলবাহিত রোগ, বি বায়ুবাহিত রোগ, সি খাদ্যবাহিত রোগ এবং ডি বাহনবাহিত রোগ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বায়ুবাহিত রোগ। ইনফ্লুয়েঞ্জা যে রোগটা হয় সেটা আমরা দেখতে পাই বিশেষত সেই রোগে আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচি, শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই এটি বিশেষত ছড়িয়ে থাকে। এটাতে কি হয়, আমরা দেখতে পাই জ্বর, সর্দি, গলা ব্যথা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, কাশি এবং ক্লান্তি, এই ধরনের বিভিন্ন ধরনের লক্ষণ আমরা এই রোগের ক্ষেত্রে দেখতে পাই। ঠিক জলবসন্তটাও সেরকমই একটি বায়ুবাহিত রোগ, যে রোগে আমরা দেখতে পাই যে আমাদের যে শরীর, সেই ভাইরাস প্রবেশ করলে কি হয় যে আমাদের 10 এবং 12 দিনের মধ্যেই এই ঘামাচির মতো ছোট ছোট জিনিস যেটা আমাদের ত্বকে বেরোতে থাকে, এবং এর ক্ষেত্রেও আমরা দেখতে পাই জ্বর, পেটে ব্যথা, জ্বালা পোড়া, এই ধরনের অনুভূতিগুলো জলবসন্তের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এরপর আমরা চলে যাব 46 নম্বর প্রশ্নে। বলেছে
কত কত সালে বায়ু দূষণ সম্পর্কিত আইন পাস হয়? এ 1972 সালে, বি 1980 সালে, সি 1974 সালে এবং ডি 1981 সালে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1981 সালে। এরপরে 47 নম্বর প্রশ্ন বলেছে, ক্রমাগত ঝুম চাষ করলে এ জমির উর্বরতা হ্রাস পায়, বি জমির উর্বরতা বৃদ্ধি পায়, সি উর্বরতার উপর কোনো প্রভাব পড়ে না এবং ডি উপরের কোনোটিই নয়। এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জমির উর্বরতা হ্রাস পায়। ঝুম চাষ মূলত আমরা পাহাড়ি অঞ্চলে দেখে থাকি। ঝুম চাষ কি করে, এক ধরনের স্থানান্তর কৃষি পদ্ধতি, জঙ্গলকে কেটে পুড়িয়ে সেখানে চাষ করা হয়, আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান থেকে কৃষি জমি স্থানান্তর করে আবার অন্যত্র কৃষি জমি গড়ে ওঠানো যায়। পাহাড়ের যে গা, সেই পাহাড়ের গায়ের ঢালু এলাকায় এই ধরনের চাষ করা হয়। এই পদ্ধতিতে আমাদের দেখতে পাই ঝুম চাষের ফলে মাটির যে ক্ষয়, সেই মাটির ক্ষয়টা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এর ফলে আমাদের যে জমির যে উর্বরতা থাকে, সেই জমির উর্বরতা ক্রমাগত হ্রাস পেয়ে যেতে থাকে। এরপর আমরা চলে যাব 48 নম্বর প্রশ্নে। বলছে যে কবে এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটি প্রকাশিত হয়? এ 1994 সালে, বি 1996 সালে, সি 1997 সালে এবং ডি 1998 সালে। এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1994 সালে। পুরোপুরি যেটা পরিবেশ কেন্দ্রিক একটি বই, পরিবেশ বা পরিবেশ বিজ্ঞান সম্পর্ক একটি বই, এটি 1994 সালে প্রকাশিত হয়। এরপরে আমরা চলে যাব 49 নম্বর প্রশ্নে। বলেছে ভোপাল দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাসটি বা কোন কোন ধরনের যৌগটি দায়ী? এ মিথাইল আইসোসায়ানেট, বি মিথাইল সায়ানাইড, সি মিথাইল ব্রোমাইড এবং ডি হচ্ছে কোনোটিই নয়। এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মিথাইল আইসোসায়ানেট। ভোপালের যে গ্যাস দুর্ঘটনা সেটা হয়েছিল 1984 সালের 2রা ডিসেম্বর, যেখানে ভোপালের যে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়ান লিমিটেড কীটনাশক কারখানায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় উপস্থিত ছিল হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, যেটি বিশ্বের সবচেয়ে খারাপ শিল্প বিপ্লবের একটি শিল্প বিপ্লবের যে খারাপ দিক সেটার মধ্যে একটা তুলনা করা হয়। এই ঘটনার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি তো হয়, তার সঙ্গে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের দূষণের কারণে এই সমস্ত দোষটা দূষণের কারণেই ঘটে থাকে। এই ঘটনার ফলে প্রায় 3800 জনের মৃত্যু হয়েছিল এবং কয়েক হাজার মানুষ প্রায় অসুস্থ হয়ে পড়েছিল এবং কিছু জনের অকাল মৃত্যু হয়। এরপরে আমরা চলে যাব আজকের ক্লাসের আমাদের শেষ প্রশ্নে। বলেছে একমাত্র বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষিত উদ্ভিদ প্রজাতিটি হল এ ক্যাসিয়া সসাইফেরা, বি কোকোস নুসিফেরা, সি সোফোরা টরোনিরো এবং ডি সোরিয়া রোবাস্টা। এটার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সোফোরা টরোনিরো।
তো এই ছিল আজকের আমাদের এই ক্লাসটি আজকে আমি তোমাদেরকে এখানেই শেষ করছি।